মূল্যবাসী আপনারা জানেন যে আজ অর্থাৎ 14 এপ্রিল ওয়ার্ল্ড নলেজ ডে। এই ওয়ার্ল্ড নলেজ ডে জ্ঞান সূর্য বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে প্রতিভা, সেই প্রতিভাকে বিশ্বব্যাপী মান্যতা দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জ এই দিনটাকে নির্ধারিত করেছেন। আমার ভারতবর্ষের মানুষ, আমার মূল নিবাসী সমাজের মানুষ, আমাদের যে মহাপুরুষ, সর্বোপরি জ্ঞান সূর্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকেও আমরা জানি না, বুঝি না। এটা এমনি এমনি হয়ে যায়নি। কারো সম্পর্কে জানা বোঝা এটা আকাশ থেকে চলে আসে না। তার সম্পর্কে আপনার সামনে তথ্য, তার আকৃতি, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য এগুলো তুলে ধরতে হবে, যেটা সেই দেশের রাষ্ট্রের কর্তব্য। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের দেশের শাসক সম্প্রদায়, মূল্যবাসী সমাজ অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং এদের থেকে কনভার্টেড ধর্ম পরিবর্তিত যে মানুষজন, এই মূল্যবাসী সমাজের মহাপুরুষদেরকে হাইড করে রেখেছে, অর্থাৎ জানতে দেওয়া হয়নি। মান্যবর প্রদীপ বাবু বলছিলেন, আপনাদেরকে খুব ভালোভাবে উনি ব্যাখ্যাগুলো দিলেন, যে আমরা যাদেরকে মহাপুরুষ বলে জানি তারা আমার সমাজের মহাপুরুষই নয়, তারা শাসকদের মহাপুরুষ। কারণ কি, আমাদেরকে অজ্ঞ মূর্খ যারা বানিয়ে রেখেছে, সেই মহাপুরুষরা তাদেরকেই স্বাবলম্বী করার জন্য দিশা নির্দেশ করেছে। আমাদেরকে অজ্ঞ মূর্খ বানিয়ে রাখার জন্য তারা তাদেরকেই স্বাবলম্বী করেছে। আমাদেরকে মানুষের মতো মান মর্যাদা নিয়ে বেঁচে থাকার কোন রকম তাদের কোনো ভূমিকাই ছিল না। আমার সমাজের মানুষ যারা আমাদের সমাজের মানুষকে মাথা উঁচু করে মান সম্মান স্বাভিমান নিয়ে বাঁচতে শিখিয়েছিলেন বা শিখানোর জন্য নিজেদের জীবনকে সংগ্রাম ময়দানে সমর্পিত করেছিলেন, আন্দোলন চালিয়েছিলেন, তাদেরকে যাতে এই সমাজের মানুষরা জানতে না পারে, বুঝতে না পারে, যার জন্য তাদেরকে গোপন করে রাখা হয়েছে। তো আজ যখন সারা পৃথিবীর প্রতিভাবান ব্যক্তিদের মধ্য থেকে মহাপ্রতিভাধর বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে তাদেরও অনেক উচ্চ মাপের প্রতিভাবান ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি দিয়েছে, বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে, তখন এই শাসকদের মুখলজ্জা হয়ে গেছে, মুখে চুনকালি পড়ে গেছে, যার জন্য এরা লজ্জায় শরমে বাবা সাহেবের এই দিনটাকে রাষ্ট্র ছুটি হিসাবে ঘোষণা করতে বাধ্য হচ্ছে। আপনারা একটুখানি ইতিহাসের দিকে যান। যারা বাবা সাহেবের জীবদশায় আরএসএস বাবা সাহেবের প্রতিকৃতি জ্বালিয়েছিল, জুতোর মালা পরেছিল, কুৎসিত কুৎসিত গালি গালাজ করেছিল, তারা বাবা সাহেবের জন্মজয়ন্তী করছে। যে কংগ্রেস বলেছিল সংবিধান সভার জায়গায় দরজা তো শুধু বন্ধ নয়, খিড়কি পর্যন্ত বন্ধ থাকবে, জানালা পর্যন্ত বন্ধ থাকবে, ডক্টর আম্বেদকরকে কোনো মধ্যে প্রবেশাধিকার দেওয়া যাবে না, সেই কংগ্রেসও জন্মজয়ন্তী পালন করছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই কমিউনিস্টধারী ব্যক্তিরা ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ বাবা সাহেবকে বলতেন এরা ব্রিটিশ সাম্রাজ্য, ইনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল। তারাও বাবা সাহেবের ছবি নিয়ে আজকে মিটিং মিছিল করছে, জন্মদিন পালন করছে। রাম ডান পন্থী, বামপন্থী, রামপন্থী সবাই বাবা সাহেবকে ছাড়া আর চলছে না। কেন ভাই? না বিশ্বব্যাপী উনার একটা প্রতিষ্ঠা, বিশ্ব প্রতিভাবান ব্যক্তিরা
দিয়ে দিয়েছেন, মান্যতা দিয়ে দিয়েছেন। এবং ভারতবর্ষের মূল নিবাসী জাগরণ যেভাবে শুরু হয়েছে বামসেবের মধ্য দিয়ে এবং সমাজ জাগৃতির মধ্য দিয়ে, সেখানে এই মানুষগুলোকে তো ভুলিয়ে রাখতে হবে। এরা তো ঘুমিয়ে আছে, এরা তো জেগে যাচ্ছে। যখনই কেউ ঘুম থেকে উঠে দেখবেন ব্রেনটা সাথে সাথে পুরোপুরি সজাগ হয়ে যায় না। কিছু বললে বলবে থাম থাম একটু দেখি ভাবি, একটু ঘুমের ঘোরটা ছাড়ো। তোরা জানে এই মাত্র এরা নড়ে চড়ে বসেছে, এখন ঘুমের ঘোর আছে। এরা জেগে যেন দেখে যে ওরা যেটা বলছে এরা তো এটাই বলছে, তাহলে আর ওখানে যে কি করবে, রাই ঠিক আছে। অর্থাৎ যারা সমাজ জাগৃতির কাজ চালাচ্ছে তারা মহাপুরুষদের দিশা, মহাপুরুষদের জীবন দর্শন, মহাপুরুষদের যে পথ সেটাকে সমাজের কাছে রাখছেন। তো এই জাগৃতি যখন সমাজের মধ্যে আসছে, ওরা আগে আগে বলছে না না জয় ভীম জয় ভীম। আমরা তো ডক্টর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করেছি। ওরা করেছিল মঞ্চে 2-5টা লোক ছিল, নিচে 10-20টা লোক ছিল, লোকই নাই। আর আমরা লাখ লাখ টাকা খরচা করলাম। ওদের থেকে বাবা সাহেব আমরা বেশি মানি। আমাদের লোক বললো হ্যাঁ ঠিকই তো বলছে, এরাও তো মানে, সিপিএম মানে, কংগ্রেস মানে, টিএমসি মানে, বিজেপি মানে, সবাই তো মানে, এবং ওদের থেকে বেশি বেশি খরচা করে মানে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সে মান্যতা দিচ্ছে। এখানে ঠিক আছে, ঘুমের ঘরে দেখছি ঠিকই আছি, ওইখানেও যা এখানেও তাই, ওদের থেকে এখানে বেশি ভালো, তাহলে ওইখানেই থাকি। এই কৌশলটা নিয়েছে আমার সমাজের মানুষ যারা আমাদের মহাপুরুষদের জীবন দর্শনকে সমাজে স্থাপিত করতে চান, প্রভাবশালী করতে চান, তাদেরকেও বিষয়টাকে উপলব্ধি করতে হবে। বাবা সাহেব যেটা বলেছিলেন, মেরা নাম কা জয় জয়কার মত করো, মেরা আধুরা কাম পুরা করো। আমরা বাবা সাহেবের বিরোধিতা করছি না তো। জয় ভীম ওরাও করছে, আমরাও করছি। তফাৎ কি হলো? বাবা সাহেব জিজ্ঞাসাতে এটাই বুঝতে পেরেছিলেন না যে আমার পর এরা শুধু আমরা মূর্তি বানাবে আর পুজো করতে শুরু করে দেবে, আর বলবে বাবা সাহেবের আশীর্বাদে আমরা জয় লাভ করব। বাবা সাহেব সেদিনই বলেছিলেন যে এটাই আপনাদের সর্বনাশের কারণ হবে, ব্যক্তি পূজা আপনাদের সর্বনাশের কারণ হবে। আমি একজন রক্ত মাংসের মানুষ, একটা মানুষের জীবনে যতটা করা দরকার আমি তার থেকে বেশি বেশি প্রয়াস চালিয়ে করেছি, কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি, সফল হয়নি। আপনারা যদি সবাই এই কাজটা করেন, যে হক অধিকারটা আদায় করে দেওয়া গেল সংঘর্ষের মধ্য দিয়ে, আপনারা যদি সবাই এটা করেন, তাহলে এই অসমাপ্ত কাজটা সম্পূর্ণ হবে। যার জন্য আমার জয় জয়কার করা দরকার না, আমার আধুরা কাজটা পুরো করুন। আমরা কি করছি? বাবা সাহেবের আধুরা কাজটা করছি কি? বাবা সাহেবের জন্মদিনে জন্ম জয়ন্তী পালন করছি, মৃত্যু দিবসে স্মৃতি দিবস পালন করছি, সারা বছর ঘুমিয়ে যাচ্ছি। আবার পরের বছর কখন হবে, কিভাবে বাইক র্যালি করব, কিভাবে খিচুড়ি খাওয়াবো, কিভাবে অন্যান্য কাজগুলো করব, অর্থাৎ ইমেজ নিজেদের তৈরি করব, সেই নিয়ে পরিকল্পনা করছি। বাবা সাহেব সমাজ জাগৃতির জন্য যে সমর্পণের কথা বলেছিলেন, যে ত্যাগের কথা বলেছিলেন, যে নিষ্ঠার কথা বলেছিলেন, সেটা করছি কি? যদি না করছি কি দরকার? নলেজ ডে, বাবা সাহেবের মূর্তিটা কত ভালো হলো, আপনার মাথায় জ্ঞানটা আসবে না? বাবা সাহেবের দিনটাকে নলেজ ডে কেন বললো, জ্ঞান দিবস কেন বললো? জ্ঞানটা কি বাবা সাহেবের মূর্তিতে আছে? 10টা মূর্তি এখানে ছাদনাগুলোকে বসে দিলে জ্ঞান আপনাদের মাথায় ঢুকে যাবে? বাবা সাহেবকে চেনানোর জন্য জেনারেশনের কাছে ওনার আকৃতিটা দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু ওনার জ্ঞানটা, ওনার জীবন দর্শনটা আগে দরকার আছে। ওনার মূর্তি 10-20টা বসুক না বসুক, ডক্টর বি.আর. আম্বেদকর কি করেছিলেন? ওনার ব্যক্তিগত জীবন নয়, ওনার জীবন দর্শন, অর্থাৎ ওনার জীবনটাই সামাজিক জীবন। ওনার জীবন দর্শনটা সমাজের কাছে নিয়ে যান, ওনার দিশাটা সমাজের কাছে নিয়ে যান, ওনার যে পুঁথিপত্রগুলো রয়েছে সেগুলো সমাজের কাছে নিয়ে যান। জয় ভীম সংবিধান করেছিল, সংবিধান লিখেছিলেন, উনি মহান লোক ছিলেন। এটার মধ্যে তো ওনার মহানুভবতা, ওনার জ্ঞানের যে প্রতিভাধর উনি যে ওনার যে ব্যক্তিত্ব, এটা মানুষের কাছে নিয়ে যাওয়া যাবে না, সমাজের কাছে নিয়ে যাওয়া যাবে না। ওনার যে জীবন সংঘর্ষ, জীবন সন্দেশ, ওনার যে দিশা, সেটা নিয়ে যেতে আবার সেটা এমনি এমনি যায় না। সবাই ধান্দাবাজ, আপনি যাবেন বলবে ইও ধান্দাবাজ। আপনাকে পরীক্ষা করবে, অর্থাৎ আপনার ত্যাগ, নিষ্ঠা, সমর্পণের মধ্য দিয়ে আপনাকে পরীক্ষা করবে, তারপরে আপনার কথাটা শুনবে।
অর্থাৎ বাবা সাহেবের বিচার, বাবা সাহেবের জীবন দর্শনটা সমাজে এমনি এমনি প্রস্তাবিত হবে না। আপনাকে সেই মাপের নিজেকে তৈরি করতে হবে, তারপরে সমাজ গ্রহণ করবে। সমাজ সেই মাপের, সমাজ থেকে ধীরে ধীরে প্রতিনিধিত্ব নির্মাণ হবে, তারপরে না নলেজ ডেটার মান্যতা পাবে। মূর্তিতে মালা দিয়ে দিলে নলেজ ডে হয় না, জ্ঞান চলে আসে না। এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। বাবা সাহেব সেদিন বলেছিলেন, আমাদের বুদ্ধিজীবী, আমাদের যারা বাবা সাহেবকে আম্বেদকরবাদী নিজেদেরকে বলি, বাবা সাহেব দিশা অনুযায়ী চলতে চায়, তাদের মধ্যে কিছু হলো ক্যাটাগরি রয়েছে। একটা রয়েছে অন্ধভক্ত, বাবা সাহেব জিন্দাবাদ, বাবা সাহেব জিন্দাবাদ, বাস হয়ে গেল। এই লোকগুলোকে ওই টিএমসি, বিজেপি, কংগ্রেস, ওখানেও জিন্দাবাদ, এখানেও জিন্দাবাদ, ঠিক আছে, কোনো ফারাক তোরা বুঝবে না। একটা অংশ আছে তারা মনে করে না না, বাবা সাহেবের জন্য আলাদা করে আমাদের সংগঠন বানানো দরকার, আমাদের নিজস্ব সংগঠন বানানো দরকার, অবশ্যই বানানো দরকার। তো ওরা জিন্দাবাদ জিন্দাবাদ করছে, আপনি নিজস্ব সংগঠন বানিয়ে আপনিও জিন্দাবাদ জিন্দাবাদ করছেন, কি তফাৎ হলো? আর একটা অংশ রয়েছে আধিকারিক যারা, তারা বলছে না না, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে কিছু হবে না। বাবা সাহেব বলেছিলেন শিক্ষিত হও, ওই জন্য আমাদের সমাজকে শিক্ষিত হতে হবে। বাবা সাহেব এতটা শিক্ষিত হয়েছিল বলেই উনি সমাজের নেতৃত্ব করতে পেরেছিলেন। তাহলে সমাজের পড়াশোনার মানটা বাড়িয়ে দিতে হবে। পড়াশোনার মানটা বাড়িয়ে দিতে গেলে কি করতে হবে? আমাদের সমাজের মানুষকে ঠিক মতো তালিম দেওয়া যায় না। আমি নিজের পকেট থেকে বেশ কিছু ছেলেকে আমি বইপত্র কিনে দেবো, মাধ্যমিকের বা হায়ার সেকেন্ডারির। বেশ কিছু ছেলে মেয়েকে আমি কোচিং সেন্টারের জন্য কোচিং সেন্টার খুলে দেবো, তাহলে সেখান থেকে তারা তৈরি হবে। ভালো কথা, ভালো কাজ। বাবা সাহেব যখন মুভমেন্ট করছিলেন তখন কোনো কোচিং সেন্টার করেনি, কাউকে পকেট থেকে পয়সাও দেয়নি, কোনো ব্যক্তি বিশেষের জন্য সুপারিশও করেনি, কিন্তু গোটা সমাজ পেয়ে গেল অধিকার। কেন না, অধিকারটা আদায় করে দিয়েছিলেন, তারপরে আধিকারিক হয়েছে। আর আপনি আপনার ছেলে মেয়েকে আপনার আধিকারিক তৈরি করার জন্য তালিম দেবেন, আর এদিকে অধিকার সমস্ত খতম। অধিকার খতম, আধিকারিক তৈরি করে আপনি কি করবেন? কি হবে আপনার? চটপটি ভিজবে, চপ ভাজবে, এই তো বলছে। স্টেট গভর্নমেন্টও বলছে চপ ভাজো, পকোড়ি ভাজো, সেন্ট্রাল গভর্নমেন্টও বলছে চপ ভাজো, পকোড়ি ভাজো। তা আপনি তালিম দিয়ে কি করবেন? আপনার বাবা, আপনার যারা পূর্বপুরুষ, তারা লেখাপড়া জানতো না, তারা অধিকার আদায় করে দিল, যার জন্য আপনি আধিকারিক হলেন। আপনি আধিকারিক হওয়ার পরে আপনি অধিকারটা রক্ষা করতে পারছেন না, আপনার ছেলেকে আধিকারিক করতে চাইছেন। অধিকার তো নয়, আধিকারিক কি করে হবে? আর শিক্ষিত হলে যদি সমাজ পরিবর্তন হয়ে যেত, তাহলে আজকে তো হাজার হাজার লোক আমাদের শিক্ষিত হচ্ছে না কেন? বাবা সাহেব শিক্ষিত হওয়া বলেছিলেন, সেটা আপনি ধরে নিলেন, খুব সহজ পথ। তারপরে সংগঠিত হওয়া আর সংঘর্ষ করো যেটা বলেছিল, এটা আপনি মাইনাস করে দিলেন। শিক্ষিত হওয়ার পর আপনি সংগঠিত করছেন, সংগঠিত হচ্ছেন, সংঘর্ষ রাস্তায় যাচ্ছেন, বলছে না বাবা ওই ঝঞ্ঝট ঝামেলাতে নাই। শিক্ষিত হয়ে কি হবে? কোন শিক্ষার কথা বলেছিলেন? চাকরি করবেন, মौज মস্তি করবেন, সেই শিক্ষার কথা বলেছিলেন? পে ব্যাক টু সোসাইটির কথা বলেছিলেন? আপনি শিক্ষিত হবেন, সংগঠিত হবেন, সমাজকে সংগঠিত করবেন, সংঘর্ষ করবেন, তারপরে অধিকার পাবেন, তবে অধিকার আপনার টিকে থাকবে, অধিকার বেঁচে থাকবে, তারপরে আপনি আধিকারিক হবেন। সারা দেশের সমস্ত গভর্নমেন্ট সেক্টর বেসরকারীকরণ হয়ে গেল। আপনি কোন জায়গায় রিজার্ভেশন পাবেন? কোন জায়গায় প্রতিনিধিত্ব করার জন্য আপনি রিজার্ভেশন পাবেন? সব তো বেসরকারি করা হলো, প্ল্যানিং করে করা হলো। সর্বশেষ সংবিধানটাকে তো শেষ করে দেবে, সংবিধানকে তো শেষ করার জন্য পরিকল্পনা নির্মাণ করে দিয়েছে। তাহলে আপনাকে মহাপুরুষদের দিশা অনুযায়ী সমাজকে নির্মাণ করতে হবে। আপনি একা একা আধিকারিক হয়ে যাবেন, একা একা অফিসার হয়ে যাবেন, সমাজ থেকে বিচ্ছেদ ঘটে যাবে। আপনার শক্তিটা আছে সমাজে, সমাজের শক্তিকে নিয়ে আপনি চলুন, আপনার তাকত নির্মাণ হবে। আপনি একা একা চলে যাবেন, আপনি দুর্বল হয়ে যাবেন, ওখানেও লাজ জুতো খাবেন, সমাজও আপনার সাথ দেবে না, সমাজও কিছু করতে পারবে না। মহাপুরুষরা কি চেয়েছিলেন? উনারা চেয়েছিলেন সমাজের শক্তি নির্মাণ করতে, সংগঠনের মাধ্যমে, সাংগঠনিক শক্তির মাধ্যমে সমাজকে তৈরি করতে, যে সমাজ মুক্তি আন্দোলনের মধ্যে থেকে সমাজ মুক্তি ঘটাবে। আর এই নেতৃত্বটা করবে কারা? সমাজের মাথা লোক, যারা মাথাওয়ালা লোকরা। আমার সমাজের এই মাথাওয়ালা লোকটাকে শেষ করা হয়েছে 2500-3000 বছর আগে। ব্যান লাগু করা হয়েছিল, লেখাপড়া করা নিষিদ্ধ, সম্পত্তি রাখা নিষিদ্ধ, হাতিয়ার রাখা নিষিদ্ধ, বাদ বিপাদ, তর্ক বিতর্ক, প্রতিনিধিত্ব সবকিছুতে নিষিদ্ধ। এমনি করেনি, মাথা শেষ করে দাও। আমার সমাজের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে।
মহাপুরুষদের জীবন যে সন্দেশ, সেটা হলো আমাদের সমাজের মাথা দরকার। মাথা না থাকলে হাত পা চালিয়ে কিছু হবে না। বাস চালাও, গাড়ি চালাও, ভারত বন্ধ করো, ভাঙচুর করো, বুট ক্যাপচার করো, ওদের দিকে চলে যাবে সবই তো ওরাই রাজা হবে। আপনার ব্রেনটা তো নয়, পরিকল্পনাটা আপনি করেন না, হাত পা চালানো আগে ব্রেনটা। আমি যে হাতটা লড়াচ্ছি, ব্রেন আমাকে নির্দেশ দিচ্ছে। অন্য কেউ লড়াবে রিমোট কন্ট্রোলে, এটা তো আমার ব্রেন নয়। তাহলে অন্যের ব্রেনে আমি হাত পা চালাবো, ওই ব্রেন অনুযায়ী যে পরিকল্পনা করেছে তারা সাকসেস হবে, আপনার তো ব্রেন নয়। যার জন্য বাবা সাহেব বলেছিলেন, যে সমাজে 10 জন ডাক্তার, 20 জন ইঞ্জিনিয়ার আর 30 জন উকিল থাকবে, সেই সমাজের দিকে কেউ আঙুল দিয়ে বা অর্থাৎ খারাপ নজরে তাকাতে পারবে না, ভয় করবে। আর আমাদেরকে পা দিয়ে পিছছে, অনবরত ধর্ষণ, হত্যা, জেল, হাজত, যা খুশি তাই অবমাননা করছে। বাবা সাহেব মাত্র 10 জন, 20 জন, 30 জন বুদ্ধিজীবী মাথাওয়ালা লোক বলেছিলেন। আজ হাজার হাজার আমাদের সমাজে রয়েছে। কেন অত্যাচার হচ্ছে? আপনি কোচিং সেন্টারে আরো 10-20টা ওই ধরনের লোক বানিয়ে দেবেন, কি আমার সমাজের উন্নতি হয়ে যাবে? সমাজটার যদি উন্নতি করতে হয় তো মহাপুরুষরা যে দিশায় আমার সমাজকে নির্মাণ করতে বলেছিল, সেই দিশাটা তা বুঝুন। সেই দিশা না বুঝে আপনারা এরকম কাজ করতে গেলে কি হবে? শুধু আত্মসন্তুষ্টি পাবেন। আত্মসন্তুষ্টি নিয়ে আজ বাবা সাহেবের জন্ম জয়ন্তী করলাম, আত্মসন্তুষ্টি নিয়ে সুখে ঘুমিয়ে যাবেন বাড়িতে। আমরাও জন্ম জয়ন্তী করেছি ছাতনা ব্লকে, এইখানেও আমরা করেছি, এই পার্টি থেকে করেছি, ওই সংগঠন থেকে করেছি। এই আত্মসন্তুষ্টি নিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে আপনাকে সংঘর্ষ তৈরি করতে হবে, সেই শক্তি সমাজে নির্মাণ করতে হবে, তার সামর্থ্য তৈরি করতে হবে। আর এই সামর্থ্য তৈরি করার প্রথম যেটা বলা যেতে পারে শর্ত, সেটা হচ্ছে মাথা তৈরি করতে হবে। সেটা হলো আমার সমাজের চাকরিজীবী, বুদ্ধিজীবী লোকদেরকে এই সমাজ সংঘর্ষ, সমাজের শক্তি নির্মাণের জন্য দায়িত্ব নিতে হবে। এটা যদি করতে পারেন, তাহলে বাবা সাহেবের জন্ম জয়ন্তী জ্ঞান দিবস হিসাবে আপনারা উদযাপন করলে বাস্তব ক্ষেত্রে সমাজের কাছে বাবা সাহেবের সেই সন্দেশটা নিয়ে যেতে পারবেন। তাছাড়া কিচ্ছু হবে না ভাই। যার জন্য বন্ধুগণ বিষয়টাকে উপলব্ধি করবেন। সারা দেশের যে পরিস্থিতিটা নির্মাণ হয়ে গেছে, সেই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য শুধু বক্তব্য দিয়ে কিছুই হবে না, মঞ্চে বক্তব্য দিয়ে কিছুই হবে না। নিরন্তর 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 সমাজ জাগৃতির কাজ করতে হবে। আমাদের মহাপুরুষদের দিশা সন্দেশগুলো আমাদের জানতে বুঝতে হবে, জেনে বুঝে নিয়ে পড়ে নিজেদের সামর্থ্য মতো সময় বার করতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে। আমার মানুষ শুধুমাত্র ঘুমের ঘরে উঠে বসেছে, ওরা ক্যাপচার করে নিয়েছে, ওরা বাবা সাহেবের মূর্তি দেখাচ্ছে, ওরা বাবা সাহেবের জন্ম জয়ন্তী করছে। আপনার সাথে ওদের কোনো ডিফারেন্স ওরা বুঝতে পারছে না। ওরা বাবা সাহেবের বক্তৃতা দিচ্ছে জন্ম জয়ন্তীকালে, বাবা সাহেব এই করেছিল, ওই করেছিল, ওই করেছিল। বাবা সাহেব নিজের সমাজের যে নিয়ন্ত্রণ, এই ব্যবস্থার উপর নিজের সমাজের যে নিয়ন্ত্রণ, সেটা চেয়েছিল। বাবা সাহেব কাউকে বলেনি যাও নিজের দেওয়ালে লেখো যে আমি লেখাপড়া করব, শিক্ষিত করবো, আর চাকরি বাকরি করবো, বড় বড় অফিসার হবো। এরকম কি বাবা সাহেব কোনো জায়গায় উক্তি করেছেন? বাবা সাহেব বলেছেন যাও নিজের দেয়ালে লেখো আমি আগামী দিনে এই দেশের শাসক হব। বাবা সাহেব এটা বলেন যাও তুমি শিক্ষিত হও আর বড় বড় চাকরি বাকরি করো, অফিসার হয়ে যাও। বাবা সাহেবের মতো লোক তো ওটাই বলতে পারতো। যদি শিক্ষিত হয়ে, অফিসার হয়ে, প্রফেসর হয়ে, আধিকারিক হয়ে যদি সমাজের উন্নতি হয়ে যেত, কিন্তু বাবা সাহেব তো ওই কথাটা লিখতে বলতো যে যাও নিজের দেওয়ালে লেখো, লেখাপড়া করব, চাকরি বাকরি করব, অফিসার হব, আধিকারিক হব, সমাজের উন্নতি হবে। বাবা সাহেব তো এটা বলেনি। বাবা সাহেব বলে যাও নিজের দেওয়ালে লেখো যে আগামী দিনে এই দেশের আমরা শাসক হব। অর্থাৎ যদি আধিকারিক অফিসার শুধু হয়ে থাকবেন, তাহলে কাজের লোক হয়ে থাকবেন। কাজের লোক নিয়ন্ত্রক হয় না, নিয়ন্ত্রণে থাকে। যারা নিয়ন্ত্রণে থাকে তারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারে না। ওদের নিয়ন্ত্রণে থাকলে ওদের ডিসিশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, আপনি যত বড় মাপের আধিকারিক হন না কেন। আর যদি আপনি এই দেশের শাসক হন, নিয়ন্ত্রণ আপনি করবেন, আপনি পরিকল্পনা করবেন। আপনার দেশে যে লোকজন রয়েছে, আপনার দেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, আপনার দেশে যে অর্থনৈতিক ক্যাপাসিটি রয়েছে, তার উপর প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে মৌলিক চাহিদা, সেটা কিভাবে পূরণ করা যায় তার পরিকল্পনা আপনি করবেন। আপনার সেই নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। আর নিয়ন্ত্রণ ক্ষমতা তখনই আসবে যখন সমাজের শক্তিটাকে আপনি নির্মাণ করবেন।
সামাজিক জাগরণের মধ্য থেকে সামাজিক শক্তি নির্মাণ হয়। এই সামাজিক একীকরণের মধ্য থেকে পরবর্তী প্রতিফলন রাজনীতিতে দেখা যাবে। রাজনৈতিক কর্তৃত্ব আপনার নিয়ন্ত্রণে আসবে। রাজনৈতিক কর্তৃত্ব আপনার নিয়ন্ত্রণে এলে ধীরে 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 প্রশাসনিক কর্তৃত্ব আপনার হাতে আসবে। যখন টোটাল এই রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ আপনার হাতে আসবে, তখন আপনি এই দেশের নিয়ন্ত্রক হবেন। তখন শুধু কাজের লোক থাকবেন না, শুধু কাজের লোক হয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন না। আপনার ছেলে মেয়েদের শুধু ভবিষ্যতে উন্নতি করতে পারবেন, তা কতদিন? সীমিত সময়ের জন্য। আমার এই কথাটা লিখে রাখুন। একজন অফিসারের সাথে কথা বলছিলাম, উনি বলছেন যারা খেতে পড়তে পায় না, অভাব অনটন রয়েছে, তারা চেঁচামেচি করছে, তারা সংঘর্ষ করছে, আমাদের কি? আমি বললাম যে স্যার এই কথাটা লিখে রাখুন। আজকে এই তারিখ, এই সময়ে সাধারণ রুইদাস বলে আপনার সাথে একজন ব্যক্তি এসে বার্তালাপ করছিল, আপনি এই কথাটা বলেছিলেন। এই কথাটার জন্য আপনাকে এমন আত্মগ্লানিতে ভুগতে হবে, সেদিন আপনি বুঝবেন যে সেদিন আমি কত বড় ভুল কথা বলেছিলাম। কারণ কি, যারা পেটের জ্বালায় জ্বলছে, চেঁচাচ্ছে, আপনি বলছেন না, তারা ইট ভাটায় কাজ করে, লেবার খাটে, ধান মাঠে খাটে, লোকের বাড়িতে অভাব পূরণ হয় না বলে নিজের পরিবারের মহিলারা বাসন মাজতে যায়। মান সম্মান হাজার চেষ্টা করে তো বাঁচিয়ে রাখতে পারে না, পেটটা চালানোর জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে। তারা বেঁচে তো থাকতে হবে, তো তাদের তো হারানোর কিছু নাই, মান সম্মানই তো নাই। পেটে দুর্মুঠো পেট পুরোতে খেতেই পায় না, কিন্তু আপনার তো মান সম্মান আছে। আপনার পরিবারের মহিলারা তো লোকের বাড়িতে বাসন মাজতে যায় না, আপনার ছেলে মেয়েরা তো মাঠে ধান মাঠে খাটতে যায় না, লেবার খাটতে যায় না। সমস্যাটা তো আপনার। ও বাবা, কি করে আমি ব্যাংক বেসরকারিকরণ হয়ে যাবে, ক কোটি টাকা আপনি রাখবেন? ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনাকে শুধু ইন্স্যুরেন্সের টাকাটুকু দেবে, আর টাকা দেবে না। আপনি যে লাইফ স্টাইল ওদের বানিয়ে দিয়েছেন, এই স্ট্যাটাস মেনটেন করতে পারবেন তো? আপনি আধিকারিক হয়েছেন, আপনার বাপ দাদারা সংঘর্ষে সাথ দিয়েছিল, অধিকার পেয়েছেন, যার জন্য আপনি আধিকারিক হয়েছেন। আপনার ছেলেকে তালিম দিলেন, কিন্তু অধিকার নাই, আপনার ছেলে কোনো কাজ পাবে না। কেরানির কাজও আপনি দিতে হিমশিম খাবেন, 10 লাখ 20 লাখ 25 লাখ আপনাকে দিতে হবে। তার যে যোগ্যতাটা আপনি নির্মাণ করলেন, সেই অনুযায়ী যখন ও কাজের সুযোগ পাবে না, আত্মগ্লানিতে ভুগবে, ফ্রাস্ট্রেশনে ভুগবে, নেশা করে বাড়ি ঢুকবে, আপনার ভালো লাগবে তো? আপনার টাকা পয়সা যখন দেউলিয়া হয়ে যাবে, আপনার যখন কোনো সামর্থ্য থাকবে না, আপনার বউ বাচ্চারা যে লাইফ স্টাইল নিয়ে চলতো সেটা যখন পারবে না, ওরা কি করবে? গলত পথে যাবে। আমি ওনাকে বললাম যে আমার এক দিদি দুর্গাপুর সদর হাসপাতালে ভর্তি ছিল একটা অপারেশনের জন্য, তো মোটামুটি দিন 15 আমি ওখানে কাটিয়েছিলাম। তো সন্ধ্যের সময় একটা ঠ্যাক ছিল, ছেলেগুলোর কাছে বসতাম, তো ওখানে ছেলেগুলোর মধ্যে কুরুচিকর মন্তব্য দেখতাম। ওইখানে দিয়ে যে মহিলারা যেত বিভিন্ন রকম ইঙ্গিত করতো। তো একদিন দেখলাম একটা মহিলা যাচ্ছে, ইঙ্গিত করছে যে এর এত স্টাইল ছিল, এখন এই কলগালের কাজ করছে। ওর বাবা ফার্টিলাইজারে কাজ করছিল, ফার্টিলাইজার বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর আর্থিক সংকট এসে গেল, এখন কোনো কাজ পাচ্ছে না, ছেলেটা মদ খাচ্ছে, এদিক ওদিক কাজ করছে, আর ওর ওই মেয়েটা এখন কলগালের কাজ করছে। যখন কারো এত মান সম্মান নিয়ে যারা জীবনযাপন করছে, যখন সে শুনবে আমার মেয়ে নিয়ে এই ধরনের কুৎসা হচ্ছে, আপনি স্থির থাকতে পারবেন তো? তখন আপনিও তো মদ খাবেন, আপনিও তো নেশাগ্রস্ত হবেন। একটা সময় কি হবে? সুসাইড করবেন, গলা ঝুলিয়ে দেবেন। ওই ইট ভাটা যে কাজ করে, লোকের বাড়িতে যে কাজ করে, তার তো মান সম্মান বেঁচে না, সে গলা ঝুলিয়ে ঝুলতে যাবে না, ঝুলতে হবে আপনাকে, আপনাদের মতো লোককে। মান সম্মান যাদের আছে, মান সম্মান বাঁচানোর লড়াই তাদেরকেই লড়তে হবে, তবে ওই লোকরা সাথ দেবে। ওই লোকরা বলবে আমাদের কি গেল, ওদের জন্য তো কোনোদিন ভাবেন নাই। যেহেতু ওদের জন্য আপনি কোনোদিন ভাবেন নাই, আপনি গলা ধরে নিয়ে ঝুলবেন না, আপনার ছেলে মদ খাবে, ওরা কেন ভাবতে যাবে? ভাবার দায়িত্ব তো আপনার, আপনি তো সমাজের বুদ্ধিজীবী। সমাজের বুদ্ধিজীবীরা তো সংঘর্ষের ফসল। মহাপুরুষরা যে অধিকার দিয়েছে, সেই অধিকারের বদলতে আপনারা এই বুদ্ধিজীবী হয়েছেন। বুদ্ধিজীবীরা আমার সমাজের পাহারাদার। সমাজের উপর যাতে অন্যায় না হয়, অত্যাচার না হয়, প্রোটেকশন দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য সমাজকে তৈরি করবেন আপনারা। যার জন্য তো বাবা সাহেব বলেছিলেন যে 10 জন ডাক্তার, 20 জন ইঞ্জিনিয়ার, 30 জন উকিল যে সমাজে থাকে, সেই সমাজের দিকে কেউ খারাপ নজরে তাকাতে পারবে না। একটা হাজার হাজার বুদ্ধিজীবী, কিন্তু সমাজের উপর অত্যাচার চলছে কেন? আপনারা বলছেন আমাদের কি, যাদের জ্বলন জ্বলছে তারা চেঁচাকবো, তো যাদের জ্বলন জ্বলছে তারা চেঁচাকবো,
এই কিছুদিন পর আপনাদের কি দিন আসে সেটা বুঝে দেখবেন। যার জন্য সতর্ক হন। যদি এখন সাবধান হয়ে যান, বেঁচে যাবেন, সমাজ বেঁচে যাবে, ভবিষ্যৎ আমাদের হবে। কেন? দেশটা আমাদের। বিদেশিরা এই দেশটাকে নিয়ন্ত্রণ করছে। পৃথিবীর কোন দেশে বিদেশিরা যখন কবজা করে থাকে সেই দেশ পরাধীন হয়। সেই দেশের কিছু দালাল তৈরি করে সেই দেশ তারা কবজা করে রাখে। সেই দালালদেরও মান সম্মান খুব একটা ভালো হয় না। দালালদেরকে ওরা চেঞ্জ করতে থাকে, কুত্তার মতো ব্যবহার করে। কুত্তাকে টমি রমি নাম দিয়ে মার্সিডিজ গাড়িতে ঘোরায় কতদিন? যতদিন কুত্তা ওর কথা শুনে করবে আর দৌড়ে ছুটে কামড়েতে যাবে, ততদিন কুত্তাকে ভালোবাসে। যেদিন কুত্তা ওর মুখের উপর বলবে বলে কুত্তা পাগল হয়ে গেছে, इसको गोली मार दो नहीं तो जहर खिला दो। তো দালালদের মর্যাদা ওইটুকু। কুত্তা যখন অক্ষম হয়ে যাবে কুত্তাকে খতম করে দেবে, আবার আর একটা কুত্তা বানিয়ে নেবে। কুত্তার তো অভাব নাই আমার দেশে। সতর্ক হন। এই সমাজের যদি মান মর্যাদা টিকিয়ে রাখতে চান, আপনাদের মান মর্যাদা টিকিয়ে রাখতে চান, তাহলে এই দেশকে মুক্ত করুন, বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত করুন, মূল্যবাসী ব্যবস্থা নির্মাণ করুন। এই ব্যবস্থা পরিবর্তন করার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না, ব্রেন ওয়ার্ক করুন। সংঘর্ষ করার জন্য সমাজ তৈরি, সমাজকে ইউজ করছে, টিএমসি ইউজ করছে, সিপিএম ইউজ করেছে, বিজেপি ইউজ করছে, কংগ্রেস ইউজ করছে। মরছে আমাদের লোক, জেলে যাচ্ছে আমাদের লোক। প্রদীপবাবু বলছিলেন রামপুরহাটের ঘটনা, আমাদের লোকরা মরছে, আমাদের লোকরা মারছে, আমাদের লোকরা জেলে যাচ্ছে, আমাদের লোকরাই সবকিছু করছে, রাজা ওরা হচ্ছে। অর্থাৎ লড়ার মতো আমাদের সমাজের লোকের অভাব নাই। ব্রেন ওয়ার্ক করার জন্য আমাদের সমাজের লোকের অভাব। যারা ব্রেন ওয়ার্ক করবে সেই মানুষজনরা সমাজ থেকে ছেড়ে চলে গেছে। আমাদের কি? তা আপনাদেরকে সমাজের সাথে জুড়তে হবে, সমাজকে সঠিক দিশা দেখাতে হবে। বাবা সাহেবের যে জীবন দর্শন, মহাত্মা জ্যোতিরাও ফুলের যে জীবন দর্শন, আমাদের বীর যোদ্ধারা যে আজাদির জন্য লড়াই করেছেন তাদের যে জীবন সন্দেশ, যে দিশা, সেটা সাধারণ খেটে খাওয়া মানুষ বুঝবে না। সেটা আমাদের বুদ্ধিজীবীরা বুঝবে, এবং বুদ্ধিজীবীরা আমাদের সমাজের মানুষকে জাগরণ ঘটাবে। যে জাগৃতির নির্মাণ হবে, সেই জাগৃতির মধ্য থেকে আপনারা সঠিকভাবে সঞ্চালিত করলে আমার ব্যবস্থা নির্মাণ হবে। আর সেই দিকে আমার সমাজ মুখ তাকিয়ে আছে। আপনারা যদি নিজের যে স্ট্যান্ড, বুদ্ধিজীবীদের যে ভূমিকা, বুদ্ধিজীবীদের যে পদক্ষেপ, সেটা যদি নিয়ে নেন, তাহলে দুশ্মন তাদের যে এতদিনকার বর্চস্ব, সেই বর্চস্ব আর টিকিয়ে রাখতে পারবেন। কেন? সমাজের মধ্যে একটা জাগরণ তৈরি হয়ে গেছে। এই জাগরণটাকে সঠিকভাবে সঞ্চালিত করে, সংগঠিত করে পরিণামের জন্য আপনারা নেতৃত্ব করুন। সময়, শ্রম, বুদ্ধি, পয়সা, সামর্থ্য মতো আপনারা সমাজকে দেন। সমাজ মুক্তির জন্য তৈরি রয়েছে। বারুদ হয়ে আছে, খালি মাচিস জ্বালানো কাজটা না করুন। যত রকম আমার এই সমাজে ভ্রষ্টাচার, অবক্ষয়, দুর্নীতি সব কিছু শেষ হয়ে যাবে। বিদ্রোহের আগুন, ন্যায়ের আগুন জ্বালুন, অহিংসভাবে চলুন, সাংবিধানিক পথে নিয়ে চলুন। এই জন্য হাতিয়ার ওঠানোর দরকার নেই। আমাদের মহাপুরুষরা দীর্ঘ হাজার হাজার বছর ধরে লড়াই করে একটা জায়গা তৈরি করে দিয়েছে। সেই জায়গাটা হলো সংবিধান। আপনার লড়াইয়ের জন্য সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে। আপনি সাংবিধানিক ভাবে লড়াই করুন। সাংবিধানিক ভাবে লড়াই করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যবস্থা নির্মাণ করতে পারবো। তো যার জন্য শুধু জয় ভীম করবেন না, বাবা সাহেবের যে দিশা সেটাকে বুঝবেন। কেন? বাবা সাহেব নিজে বলেছেন, মেরা নাম কা জয় জয়কার মত করো, মেরা আধুরা কাম পুরা করো। যারা বাবা সাহেবের জীবন সংঘর্ষ, জীবন সন্দেশ থেকে সমাজ জাগৃতির কাজ করবেন, সংঘর্ষ করার জন্য সমাজকে তৈরি করবেন, নিজের সময়, শ্রম, বুদ্ধি, পয়সা দেবেন, তারা জন্মজয়ন্তী করুন। তাছাড়া জন্মজয়ন্তী করে শুধুমাত্র আত্মসন্তুষ্টি নিয়ে ঘুমানোর জন্য করার কোনো দরকার নাই। এতে সমাজ বিভ্রান্ত হবে যে এগুলো হয়, মানে বাবা সাহেব গুরুত্বহীন হয়ে যাবে। এগুলো হয়, একবার করে আম্বেদকরটা কি বলছে, এই একবার করে আসেনি, মালা দেয়, খিচুড়ি খাওয়ান দিয়ে ঘরে চলে যায়। খিচুড়ি খেয়ে যেমন আমাদের বাচ্চা ছেলেরা কি বলে, আজকে বন্দে মাতরম বটে, আজকে বন্দে মাতরম বটে। বন্দে মাতরম বটে না স্বাধীনতা দিবস বটে, কি বটে ওরা বুঝে না। ওদেরকে মাথায় ঢুকুন দেওয়া হয়েছে বন্দে মাতরম বটে। সেরকম বাবা সাহেবের জন্মজয়ন্তীটা এরকম করে দিবেন না যে এই বটে, জয় ভীম বটে, ঘর চলো, জয় ভীম বলো, কিদার ভি চলো, এরকম যেন না হয়। এই আহ্বান রেখে আপনারা আমার কথাগুলো শুনলেন সংক্ষিপ্ত সময়, আর আমি বেশি সময় নেব না। সবাইকে মূল্যবাসী অভিবাদন, ধন্যবাদ। জয় মূল্যবাসী।